একটা পরিবারে যেমন ধরুন একটা পিতা যে দায়িত্ব পালন করেন কিংবা পিতার অবর্তমান একজন মা যে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের যিনি সরকার প্রধান থাকেন বা যারা থাকেন তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের অভিভাবক রূপে। এখন এক্ষেত্রে আমার ঘরে সমস্যা আছে, সেই সমস্যা যদি থাকে সেটা সবাইকে বলতে হবে, সত্য কথা বলতে হবে। কিন্তু আমার ঘরে সমস্যা নেই, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। ইট মিনস আমি যোগ্যতম অভিভাবক নই, স্বীকার করে আই শুড রিজাইন। আমরা দেখতেছি কতগুলো এমন কথা যেটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। কোনো রকম এখানে কোনো স্যাক্রিফাইস নেই। এই বাংলাদেশে কিসের আপনি এখন যারা নেতৃত্ব আছেন, এর সাথে কত বড় বড় মানুষ এই বাংলাদেশের নেতৃত্ব আসছে। পরিসংখ্যান, বাংলাদেশে পরিসংখ্যান, ওই যে বলে না যে লাইজ আর অফ থ্রি কাইন্ড, প্লেন লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স। আমাদের এখানে পরিসংখ্যান মানে এখানে গ্যাঞ্জাম আছে। ক্ষমতার অলিন্দে যখন পরিসংখ্যানের উৎসব চলে, রাজপথের বাস্তবতা তখন ভিন্ন কথা বলে। দেশে কি সত্যি জ্বালানি সংকট নেই, নাকি সংকটের সংজ্ঞাটাই বদলে গেছে? সরকারের ভাষ্য বলছে মজুত আছে, সরবরাহে সমস্যা নেই, কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। পাম্পে ভিড়, পরিবহনে বাড়তি ভাড়া, বাজারে লাগামহীন দাম, আর গ্রামে শহরে তীব্র লোডশেডিং, সব মিলিয়ে এক অদৃশ্য চাপের ভেতর দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তির তথাকথিত শর্তের বেড়াজাল নিয়ে উঠছে সার্বভৌমত্বের প্রশ্ন। এটা কি অর্থনৈতিক সুযোগ, নাকি দীর্ঘমেয়াদে নীতিগত স্বাধীনতার উপর চাপ? জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা হিসেবে বলা হচ্ছে অপচয় ও পাচার রোধ, আবার একই সঙ্গে স্বীকার করা হচ্ছে ব্যাংক ঋণ বাড়ছে, বৈশ্বিক চাপ আছে। এরই মধ্যে পরিবহন খাতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, পণ্যের দামে অযৌক্তিক উল্লম্ফন এবং বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জ্বালানির জ্বালা, অসম চুক্তি ও জনদুর্ভোগ, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমরা একে একে পরিচিত হব। আমি আমার ডান পাশ থেকে পরিচয় পর্ব শুরু করছি। আমার ডানে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজনে। আরও আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দুজনকেই স্বাগত। এবং যেমনটি আমরা বলছিলাম যে সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু মাঠের বাস্তবতা আমাদের ভিন্ন গল্প বলছে। যেমনটি প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে জ্বালানি সংকট নেই, বরং চাহিদা ভীতি দায়ী। যদি মজুদ পর্যাপ্ত থাকে তাহলে পাম্পে আমরা সংকট দেখছি কেন? তদারকি সংস্থাগুলো কি এক্ষেত্রে ব্যর্থটা যে আসলে কোত্থেকে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যারা সাফারার, যারা কষ্ট পাচ্ছি, তারা প্রতিটি মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলছি। আমাদের নিজেদের টাকা, আমরা তো আসলে সরকার আমাদেরকে মাগনা দিচ্ছে না, আমাদের টাকা দিয়ে আমরা তেল কিনব। তো তেল কিনতে গিয়ে আমরা যে পেট্রোল পাম্পগুলোতে হয়রানির শিকার হচ্ছি, এবং একই কারণে যে সমস্ত এলাকাতে পেট্রোল পাম্প রয়েছে তার আশেপাশের গলি, কয়েক কিলোমিটার গলিতে রীতিমতো সেখানে যে বিভৎস যানজট তৈরি হয়। ওর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান, ওই আশেপাশে যারা অধিবাসী রয়েছেন এবং অন্যান্য যারা লোকজন রয়েছেন, আমাদের সকলের মধ্যে একটা মানসিক একটা যন্ত্রণার ব্যাধিতে পরিণত হয়েছে এটা নিয়ে। এবং এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে এই যে সমস্ত উপদেষ্টারা এখন জাতির সামনে এসে কথাবার্তা বলছেন, তারা বিশ্বাস করেন তারা রাস্তাঘাটে চলতে ফিরতে পারবেন না। লোকজনের ক্রোধ, বিরক্তি তাদের উপর এমনভাবে আপতিত হবে যেটা এই বাংলাদেশে কখনোই ঘটেনি। এখন এই ঘটনা কেন ঘটছে, কি কারণে ঘটছে? সরকারের কখনো কখনো হয় কি, একেবারে যাকে বলা হয়, একটা পরিবারে যেমন ধরুন একটা পিতা যে দায়িত্ব পালন করেন কিংবা পিতার অবর্তমান একজন মা যে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের যিনি সরকার প্রধান থাকেন বা যারা থাকেন তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের অভিভাবক রূপে। এখন এক্ষেত্রে আমার ঘরে সমস্যা আছে, সেই সমস্যা যদি থাকে সেটা সবাইকে বলতে হবে, সত্য কথা বলতে হবে। কিন্তু আমার ঘরে সমস্যা নেই, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। ইট মিনস আমি যোগ্যতম অভিভাবক নই, স্বীকার করে আই শুড রিজাইন। খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে সবাই এই
পেট্রোলের এই সমস্যা নিয়ে সরকারের পদত্যাগ চাইবে এবং সরকারের যারা কর্তা ব্যক্তি আছে একেবারে সরাসরি টপ টু লো সবাইকে উদ্দেশ্য করে সাধারণ জনগণ বলবে এই অথর্ব অযোগ্য মানুষকে দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। যেখানে রাজ্যের ফুয়েল বলতেছে যে আমাদের স্মরণকালে সবচেয়ে বেশি আপনার মানে যাকে বলে জ্বালানি আছে, উপচে পড়ছে তেল, 2 মাসের আমার তেল ভরা আছে, আর অন্যদিকে পেট্রোল পাম্পগুলো খালি, সেখানে পেট্রোল পাম্প নেই। এর চাইতে দুঃখজনক, এর চাইতে হতাশাব্যঞ্জক নেই। যদি তাই হয় একটা সময় দেখবেন যে তারা বলবে আমাদের বাংলাদেশ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বা হাজার হাজার বিলিয়ন ডলার পড়ে আছে, আমেরিকার ফেডারেল রিজার্ভের চেয়ে বেশি অর্থ আমাদের এখানে আছে। আর অন্য জায়গায় দেখবেন চেক নিয়ে আপনার ব্যাংকগুলোতে ঘুরছেন, কোনো ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে না। আপনি একই অবস্থা দেখবেন বলে আমাদের খাদ্য গুদাম ভরা, একদম কোনো চাল গম আটা আমাদের অভাব নেই, কিন্তু গিয়ে দেখবেন যে টিসিবির পণ্য কেনার জন্য 10 কিলোমিটার 12 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে এবং আশেপাশে যে সমস্ত মার্কেট আছে সেই মার্কেটে রীতিমতো ঘুষ দিয়ে 2-5 কেজি চাল কিনতে হবে। যদি এইরকম ম্যানেজমেন্ট এভাবে চলতে থাকে, ফলে এটা একটা অ্যাসিড টেস্ট। ছোট্ট একটা ধরেন যেখানে ফুয়েল বেশি, ধরেন এখনও আমাদের জীবনে ফুয়েলটা ঠিক চালের মতো না, ডালের মতো না, লবণের মতো না, এমনকি ভোজ্য তেলের মতো না। আমাদের যদি 5টা আইটেম ধরেন, সেই 5টা আইটেম যদি ঠিক সেম ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে যায়, সেই ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে গেলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বুভক্ষ মানুষের উলঙ্গ মিছিল শুরু হয়ে যাবে। কোনো রকম এখানে কোনো স্যাক্রিফাইস নেই। এই বাংলাদেশে কিসের আপনি এখন যারা নেতৃত্ব আছেন, এর সাথে কত বড় বড় মানুষ এই বাংলাদেশের নেতৃত্ব আসছে। একটা সময় আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুর্ভিক্ষ, যেটাকে 76-এর মন্বন্তর বলা হয়, 1770 খ্রিস্টাব্দে, যেটা 1176 বাংলা সনে, এই সময়টাতে এই বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল। যে কারণে দুর্ভিক্ষ হয়েছিল 1765 সন থেকে, অর্থাৎ মীর জাফর, মীর কাসেম, লর্ড ক্লাইভ, এই 3টি প্রশাসন পরপর ব্যর্থ হয়, 3টি প্রশাসন ব্যর্থ হয়। এরপরে একজন লোক আসেন, কার্টিয়ার, জন কার্টিয়ার, বাংলার গভর্নর, ইংরেজ গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর, এবং তার সময়টাতে এই বাংলাতে যে দুর্ভিক্ষ হয়, অর্ধেক মানুষ মারা যায়। ওই সময়টাতে এই বাংলাদেশে অর্ধেক মানুষ মারা যায়। সো ইটস এ হিস্ট্রি, ইতিহাস শুধু বারবার আমাদের সামনে আসে। এখন আমাদের এখানে মূল ব্যাপার হলো শেখ হাসিনার জমানাতে একটা বিরাট গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তের কারণে আমাদের কৃষিপণ্য, আমাদের সার, আমাদের কীটনাশক থেকে শুরু করে সব জায়গাতে আপনি চিন্তা করুন 126টি বিদ্যুৎ প্ল্যান্ট, বলা হচ্ছে যে সরকারিভাবে কয়টা জানি না, কিন্তু বেশিরভাগ লোকজন বলছে প্রায় অর্ধেক পাওয়ার প্ল্যান্ট বন্ধ। আচ্ছা, এই পাওয়ার প্ল্যান্টের সাথে যারা সম্পৃক্ত জনজীবন, আপনি গ্রামে এখন গিয়ে ধরেন এই যে লোক মানে বলতেছেন 2000 মেগাওয়াটের কাছাকাছি আপনি লোডশেডিং চলছে, তাহলে আপনি ডাক্তার জাহিদকে যদি এখন তাকে কোনো গ্রাম অঞ্চলে পাঠান, জাস্ট ওর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানুষ যেন রাগ হয়ে সামনে চলে আসবে, পালায় আসতে পারবে না, সেখানে কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না। এই সময়তে গিয়ে সে যদি বলে আমার তেলের কোনো অভাব নাই, আমাদের এখন প্যানিকের কারণে এই সমস্যা হচ্ছে, সে গিয়ে এই একই কাজটা একটু বরিশালে বলে আসুক তো দেখে কেমন পারে, সে বানারীপাড়াতে বলে আসুক, কুড়িগ্রামে বলে আসুক, নীলফামারীতে বলে আসুক, ওর কত বড় সাহস আছে একটু বলে আসুক। মানে জিনিস হচ্ছে কি, সমস্যাগুলো এত জায়গাতে এখন এই পরিমাণ, যে পরিমাণ গরম, একদিকে কালবৈশাখী আসছে, কোনো একটা মানুষ ঘরের মধ্যে টিকতে পারছে না, রাস্তায় টিকতে পারছে না, সেখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলো কি বালখিল্য বলবো নাকি এগুলোকে কি বলবো, এটার কোনো আমার মনে হয় যে এই সরকারের 2 মাসের মাথায় আমার মনে হয় যে এই সমস্ত জায়গাতে সরকারের উচিত হলো নট টু টক। তাদের কথা বলা যদি তারা না জানে, তাদের কথা না বলা উচিত। দ্বিতীয়ত, এখন দেখা যাচ্ছে সরকারের অনেক কর্তা ব্যক্তিদের এই যে জিনিসপত্র, এগুলো বাচ্চারা, আজকে দেখলাম যে শিক্ষামন্ত্রীকে নিয়ে বাচ্চারা ট্রল করছে যে আমরা যে তাকে এই কথাটা বলেছি, ইত্তেফাকের পেজে চলে আসছে, আমরা শিক্ষামন্ত্রীকে এই কথা বলছি, এটা একটু প্রচার করেন, আমি খুব শান্তি হব। তো আপনি চিন্তা করেন, বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে নবম দশম শ্রেণীর ছেলেরা মেয়েরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিল, তারা ট্রল করছে, তারা বলছে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ট্রল করছে, আর প্রধানমন্ত্রীর বক্তব্যকে ট্রল করা হচ্ছে, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ট্রল করা হচ্ছে, জামাতের আমিরের বক্তব্যকে ট্রল করা হচ্ছে। ইট মিনস যখন প্রত্যেকটা পদ পদবীর একটা মর্যাদা থাকে, একটা হঠাৎ করে বিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের অফিসের সামনে এসে যদি দেখেন যে বিড়ালের মতো ডাক দিচ্ছে মিউ মিউ করে, মুহূর্তের মধ্যে দেখবেন পুরো অফিসের লোকজন পাগল হয়ে গেছে, চিৎ হয়ে পড়ে গেছে।
আপনি কল্পনাই করতে পারবেন না। তো এরকম জিনিস হচ্ছে কি প্রত্যেকটা জায়গারই একটা সৌন্দর্য আছে, দেয়ারে যে টক, দেয়ারে যে পজিশন, এরকম সমস্যা, ফুয়েল সমস্যা, তারপরে দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকম সমস্যা সারা পৃথিবীতেই ঘটে। দেখেন আমাদের 70-এর একটা বন্যা হলো, সেই 70-এর বন্যা হলো, ভোলাতে বিরাট একটা বন্যা হলো। ইয়াহিয়া খান তখন প্রেসিডেন্ট, সে হেলিকপ্টারে করে সেখানে গেল, সামরিক শাসক, সে কিন্তু একটা মিনিটও ওই জায়গাতে দাঁড়াতে পারেনি, তাকে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছিল। এবং 70-এর বন্যা একটা ছোট জেলাতে, হ্যাঁ জলোচ্ছ্বাস, 70-এর সেই জলোচ্ছ্বাসটা মোকাবেলা না করার কারণে সে কি হলো, একটা সরকারের পতন হয়ে গেল, একটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল সেখান থেকে অবস্থা। জনাব গোলাম আলা রনি, জনাব মাহবুব কামাল, একদিকে সরকারের ভাষ্য হচ্ছে জ্বালানির কোনো সংকট নেই এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি দাবি করলেন যে পাচার রোধে এবং তারা দাম বাড়িয়েছে, তাহলে পাচারকারীদের পাপের প্রায়শ্চিত্ত কি আসলে সাধারণ জনগণ নেবে? রনি ভাই, দুপুরে তো আমি ওপেনার ছিলাম, আজকে ওয়ান রাউন্ড হলাম এখন, ভালো লাগতেছে। দেখেন এই যে হচ্ছে না, এটা কারণটা কি জানেন? মূল কারণটা এই যে এত কিছু হচ্ছে, জি, মূল কারণটা হচ্ছে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে, যেটাকে বলা হয় ব্রুট মেজরিটি। রাইট। ইউ মাস্ট বি রিমেম্বারিং 91-এ এবং 96-এ এই বিএনপি এবং আওয়ামী লীগ 2/3 মেজরিটি পায় নাই, ব্রুট মেজরিটি পায় নাই, সিঙ্গেল মেজরিটি, তাও না অন্যদের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হয়েছে। সো দে ফিল্ড উইক, তারা দুর্বল মনে করছে নিজেদের। সুতরাং ওই 10টা বছর কিন্তু খুব ভালো চলছে দেশ। ইয়েস। যখন 2001-এ বিএনপি ব্রুট মেজরিটি পেয়ে গেল, তখন মাথা খারাপ হয়ে গেল, পুরো দেশ তো আমার পক্ষে, পুরো জাতি আমার পক্ষে, সুতরাং উই ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং, ঠিক আছে। সিমিলারলি 2009-এ যখন আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পেল, তখন ওই একই জিনিস, পুরো জাতি আমার পক্ষে, 30টা মাত্র বিএনপি, এটা কোনো ঘটনা? এই তো দলই না, ব্যাস শুরু হয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করো, এই করো, সেই করো। এই ব্রুট মেজরিটিটা আমি বহুদিন ধরে এই জিনিসটা বলতেছিলাম। আমি কেন পিআর সিস্টেমের পক্ষে কথা বলতেছিলাম, পিআর সিস্টেমে একটা হাং পার্লামেন্ট হোক, দেখি আমরা কিছুদিন, কিন্তু ব্রুট মেজরিটি মানে 2/3 মেজরিটি তো ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, পিআর সিস্টেমে হয় কি একটা ভয় থাকে যে কোনো সময় গভর্নমেন্ট পড়ে যেতে পারে, নো কনফিডেন্সের মুখে, সুতরাং সবাই একটা চাপে থাকে। যাই হোক, দেখেন আমি বলি, এই যে উনি বললেন না টেকনাফ থেকে শুরু হইল, এখন আপনি গ্রামে যাবেন, দেখবেন, আমি খবর পাইছি, সেটা হলো এই যে সিলিন্ডারের গ্যাসের দাম যেহেতু বাড়ানো হয়েছে, গ্রামের চুলাগুলো এখন আর কাঠের চুলা নেই, এখন আর ভুসির চুলা নেই, এখন আর কাঁঠাল পাতার চুলা নেই, এখন সব চুলা হচ্ছে আপনার এলপিজি। তো ফলে এইটা যেহেতু দাম বেড়ে গেছে, এখন রন্ধন শিল্প যেটা, রন্ধন প্রক্রিয়া যেটা, সেটা মারাত্মকভাবে ডিসরাপ্টেড হয়েছে এবং বিরক্তি এসে গেছে মানুষের, সব ক্ষেত্রে বিরক্তি। শুধু এইটা না, ধরেন ডিজেলের দাম যে বেড়ে গেল না, আচ্ছা ডিজেলের সাথে তো সেচের সম্পর্ক আছে, সেচ যদি দিতে না পারে তাইলে ইরি হারভেস্ট বাধাগ্রস্ত হবে। ইরি হারভেস্ট বাধাগ্রস্ত হওয়া মানে আমাদের ফুড সিকিউরিটি বাধাগ্রস্ত হওয়া। ফুড সিকিউরিটি 60% আপনার ইরি কভার করে। দেখেন কত জায়গায় ছড়ায় যাচ্ছে জিনিসটা। আবার ধরেন কথার কথা আমি একটু বলতেছি, ধরেন ফার্নেস অয়েলের আপনার শেষ হয়ে গেল, মজুদ শেষ হয়ে গেল, তারপরে ধরেন যে আবার আনতে গেলে সময় লাগবে ইত্যাদি, যদি ওই জায়গাটা ফুলফিল করা না যায়, গ্যাপটা ফুলফিল করেন, তাহলে কি হবে? ইলেকট্রিসিটি তোর আদানির পায়ে ধরতে হবে যে আমাদের ই করো। আবার ইলেকট্রিসিটি যদি না থাকে তাইলে আপনার শুধু যে আপনার সেচের প্রবলেমের তা না, এটা কলকারখানায় প্রভাব পড়বে এবং কতগুলি মানে কলকারখানা লে অফ করতে হবে। লে অফ মানে শ্রমিক ছাঁটাই হবে, মানে কিউমুলেটিভ এফেক্টগুলি আপনি দেখেন কি দাঁড়াচ্ছে। ইন এডিশন টু দিস সিনারিও আপনি দেখেন IMF বলতেছে তারা টাকা ছাড় দিবে না। আমি এই সরকার গঠনের পরপর আমি বলতেছিলাম যে 3 মাস অন্তত হানিমুন পিরিয়ড দিব, কোনো কথা বলবো না। হ্যাঁ, কিন্তু উপায় নাই, আমরা তো সরকারের সমালোচনা করতেই চাই না আমরা সমালোচনা, আমরা চাই যে সরকার সাকসেসফুল হোক এবং আমরা ভালো থাকি। কিন্তু সরকারের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার দ্বন্দ্ব কেন? সরকার কি কোনো কিছু আড়াল করছে? শুনেন আমি বলি, পরিসংখ্যান, বাংলাদেশে পরিসংখ্যান, ওই যে বলে না যে লাইজ আর অফ 3 কাইন্ড, প্লেন লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স। আমাদের এখানে পরিসংখ্যান মানে এখানে গ্যাঞ্জাম আছে, পরিসংখ্যান মানে এখানে গ্যাঞ্জাম, সুতরাং পরিসংখ্যান দিয়ে কথা বলবেন না। দেখেন এই যে আচ্ছা IMF করে দিল না, সরকার
ব্যাংকগুলো থেকে কত টাকা ঋণ নিছে, এটা কেউ বলে 50,000 কোটি, এখানে আজকে রুমেন ফারানা বলে আরো বেশি, 26,000 কোটি টাকা। 26,000 কোটি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এই সিচুয়েশন বেশি দিন কন্টিনিউ করলে ইনফ্লেশন রেট 12% ছাড়াই যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের রিজার্ভ না, বাংলাদেশ ব্যাংকের প্রেডিকশন হচ্ছে, ওদের যে মানে প্রেডিকশন 24 বিলিয়নে নেমে যাবে। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আপনার তো আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, আমদানি ব্যয় বেড়েছে, নানা রকমভাবে বেড়ে যাচ্ছে। তো হোল সিনারিও ইজ আপনার কি বলে ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি কতগুলো এমন কথা যেটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো, এমন সব কথা বলতেছে। এই মুহূর্তে বলা হচ্ছে যে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা হচ্ছে তারেক রহমান। আমি একটা ফটো কার্ডে দেখলাম। আচ্ছা, এই মুহূর্তে কি বলা হচ্ছে, কি কি জানি কথা বলে আর কি, হ্যাঁ, যেগুলো কোনো আগা নাই মাথা নাই। হ্যাঁ, মানে সমস্যার সঙ্গে সংকটের সঙ্গে এই মুহূর্তে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টাকে এইটা প্রাসঙ্গিক? মানুষ হাহাকারের মধ্যে আছে। আচ্ছা, এখন এখানে কি করা, মানে এই যে আপনি সরকারে আছেন, আপনারা সরকার, আপনারা রিয়েলিটিকে ডিফাইন করবেন আগে, যে আসলে বাস্তবতাটা এই, বাস্তবতা এই, এবং আমরা এই বাস্তবতা এই জিনিসগুলো আমরা হাতে নিছি, এগুলো আমরা করতে যাচ্ছি বা চেষ্টা করতেছি, আপনারা সহযোগিতা করেন। এনাফ। তাইলে মানে দোষ থাকলেও কিন্তু ওইভাবে মানুষ খেপে না। এখন তো ট্রল হ্যাজ বিকাম এ কালচার অফ আওয়ার নেশন। আমার জাতির একটা সংস্কৃতিতে দাঁড়া গেছে ট্রল করা। এবং আজ কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন আইএমএফ এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে এ নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। এটা রাষ্ট্র করেছে, তবে বর্তমান সরকারের চুক্তিটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই। বর্তমান সংকটে এই চুক্তি বা আইএমএফ এর শর্ত কি মরার উপর খাড়ার ঘা হতে যাচ্ছে কিনা? আমি রাখছি প্রশ্নটি আপনার কাছে, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানালেন আইএমএফ এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়, অন্যদিকে আবার বাণিজ্য চুক্তিও আলোচনা এসেছে যে সংকটকালীন সময়ে এই বাণিজ্য চুক্তির শর্তগুলো মরার উপর ঘাড়ার ঘা তৈরি করেছে কিনা, কি বলবেন? ডাক্তার জাহেদ সে আমার খুব ঘনিষ্ঠ। সে যদি আজকে থাকতো তাহলে আমি তার সাথে একটা ডিবেট করতে পারতাম। তিনি বললেন যে এটা রাষ্ট্র করেছে না, রাষ্ট্রের যেহেতু, দেখেন সরকারের যারা মন্ত্রী বা সরকারের যারা কি বলে অনুগত, মানে সরকারের সমর্থক যারা, তারা একটা খুব চালাকি করে। চালাকিটা কি জানেন? সরকারের যখন সাফল্য হয় তখন বলে যে এটা সরকারের সাফল্য, আর যখন ব্যর্থ হয় তখন বলে রাষ্ট্রের ব্যর্থতা। মানে এটা এত সূক্ষ্ম চালাকি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে ট্র্যাজেডি। মানে সাফল্য যখন হবে বলবে সরকার সফল হয়েছে, আর ব্যর্থ হলে সেটা রাষ্ট্র। তো এখন যেহেতু বাণিজ্য চুক্তিতে আমেরিকার সাথে এটা একটা নেগেটিভ চুক্তি, তখন জাহেদ বলতেছে যে এটা রাষ্ট্র করছে। রাষ্ট্র কেন করবে? রাষ্ট্র কোনো কাজই রাষ্ট্র করে না। রাষ্ট্র একটা কাজ করে, সেটা হচ্ছে যুদ্ধ ঘোষণা করে। যদি মানে কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হয় তখন রাষ্ট্র ঘোষণা করে যুদ্ধ, বাকি সব কাজ আপনার করে সরকার করে। হ্যাঁ, তো ফলে এগুলি বলতে লাভ নাই। মানে সরকারের ব্যর্থতা রাষ্ট্রের ঘাড়ে চাপানো, এটা খুবই বড় ধরনের চালাকি। দেখেন, হোক রাষ্ট্রই করছে, ধরেন ফর এক্সাম্পল, ফর আর্গুমেন্ট সেক, সরি, তো এইটা রাষ্ট্র করছে বলে কি এইটা পজিটিভ বা এটা নিয়ে কোনো মানে এটা বাতিল করা যাবে না? যে চুক্তিতে আছে যে আপনাকে বাধ্যতামূলকভাবে 15 বছরে 1500 কোটি টাকার তেল কিনতে হবে, 15 কোটি ডলারের, 1500 কোটি ডলারের 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। যে চুক্তিতে আছে বাধ্যতামূলকভাবে আপনাকে প্রতি বছর 350 কোটি ডলারের কৃষি পণ্য কিনতে হবে। যে চুক্তিতে আছে আপনার সামরিক সরঞ্জামাদির এরিয়া বাড়াইতে হবে, ক্রয় বাড়াইতে হবে, হ্যাঁ, এবং তাদের কাছ থেকে কিনতে হবে। তৃতীয় দেশ থেকে কোনো কিছু ক্রয় করতে গেলে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, যে জিনিসগুলো আমরা আনবো সেগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন করা যাবে না। বুঝছেন? হাসি পায়, বুঝছেন? এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে, আপনি বলেন কি ভয়াবহ। তার পণ্যের এই গুণগত মান নিয়ে প্রশ্ন করা যাবে না। ভাবেন একবার,
এবং আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা এবং তার যে যে সমস্ত বিধিনিষেধগুলি আছে বিভিন্ন জায়গায়, সেগুলিকে আমাদের অনুসরণ করতে হবে। সেই তার এই সমস্ত জিনিসকে অনুসরণ করে আমাদের স্ট্র্যাটেজি সেভাবে সাজাইতে হবে। অসংখ্য ধন্যবাদ অর্থাৎ জানাচ্ছি জনাব এই যে মাহবুব কামাল। এটা যদি রাষ্ট্র করে থাকে, হ্যাঁ, তাতে কি হয়েছে? এই চুক্তি অবশ্যই মানে এটাকে মানে ডিসব্যান্টেল করে দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা রনি। যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, যে শর্ত আমরা দেখছি, সেটি বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে কিনা? শুধু সার্বভৌম না, আমাদের বাংলাদেশের দুটো মানে ইতিহাসে কুখ্যাত চুক্তি, দুটোই ব্রিটিশ জমানাতে। একটা চুক্তি হয়েছিল অধীনতামূলক মিত্রতা চুক্তি, দেশীয় রাজাদের সাথে মানে ব্রিটিশ গভর্নর জেনারেলের লর্ড ওয়েলেসলি তার চুক্তি হয়েছিল। এখানে বাধ্যতামূলকভাবে তাদের সামরিক বাহিনী রাখতে হতো এবং নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হতো। এটা অধীনতামূলক মিত্রতা চুক্তি। আর একটা যেটা হয়েছিল, একটা জমিদার শ্রেণী তৈরি করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের নামে। জমির মালিকানা কৃষকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল, এবং তার প্রেক্ষিতে 200 বছর, এই দুটো চুক্তির কারণে 200 বছর ব্রিটিশরা আমাদের এই দেশে থেকেছিল। আমি এই দুটো চুক্তি একজন ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু দেখেছি, তার চাইতেও ভয়ঙ্কর চুক্তি হলো এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সময়ের চুক্তি। এই চুক্তিতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে। আমাদের চরিত্র, মন, মানসিকতা, চিন্তা চেতনা মধ্যে যে এখন আধুনিকতা আছে, এটা থাকবে না। এমনকি আমাদের যে ফুড অভ্যাস, খাদ্যের অভ্যাস, আমাদের হাঁটা চলা থেকে শুরু করে সমস্ত কিছু, আমাদের কৃষ্টি কালচার আগামী 10 বছরের মধ্যে দেখবেন এটা তছনছ হয়ে যাবে। এমনকি আপনি দেখবেন যে এখন আমাদের এই যে আমরা এখন যে ইলিশ মাছ খাচ্ছি, এখন আমাদের লোকজন আর কদিন পরে ইলিশ মাছ খেলে বমি করে দেবে। কেন করবে? এটা আপনি জাস্ট কদিন পরে আপনি টের পাবেন। প্লাস আমাদের যে কৃষি, আমাদের যে কৃষি পণ্য থেকে শুরু করে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি, যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে আমরা এটা কৃতদাসের জাতিতে পরিণত হব, যারা আমেরিকান খাবার খাবে, আমেরিকার পোশাক করবে, আর ডোনাল্ড ট্রাম্পকে আব্বা ডাকবে, যে আমার বাপকে আর বাপ ডাকতে ভালো লাগে না, ট্রাম্পকে আমি এখন আব্বা ডাকবো। এই ধরনের একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে। আর এই কাজগুলোর জন্য ইতিহাসে যে ঘটনাটা ঘটছে, খলিলুর রহমান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি অসাধারণ একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। ইটস এ হিস্ট্রি। তিনি বলেছেন যে এই চুক্তি আমরা যখন স্বাক্ষর করি, স্বাক্ষর করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলাপ করেছি এবং তাদের অনুমতি নিয়ে আমরা এই চুক্তির স্বাক্ষর করেছি। ইট মিনস বিএনপির সাথে, জামাতের সাথে আলোচনা করেছে। জামাত বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, আমাদের সাথে এদের কোনো আলাপ আলোচনা হয়নি, খলিলুর রহমান মিথ্যা কথা বলতেছে। কিন্তু বিএনপি তো এখনো বলেনি। বিএনপি যদি বলতো তাহলে কি হলো? দেখেন, আগামীতে যখন ইতিহাস লেখা হবে, জামাতের সাথে যদি আলোচনা হয়েও থাকে, জামাতে তারা পাবলিকে বলছে, অস্বীকার করেছে, আমরা এই দেশ বিক্রির এই দস্তখতে আমরা স্বাক্ষর করিনি বা আমরা অনুমোদন দেইনি। আত্মঘাতী চুক্তি থেকে বের হওয়ার কোনো পথ কি বাংলাদেশের রয়েছে কিনা, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম আলা রনি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যে আত্মঘাতী এই চুক্তি থেকে বাংলাদেশের বের হবার আর কোনো পথ রয়েছে কিনা? প্রথমত, বের হওয়ার, যে কোনো চুক্তি থেকে বের হওয়ার পথ থাকে, এমন কোনো চুক্তি নেই। কিন্তু আপনি বের হবেন কি না, দ্যাট ইজ এ কোশ্চেন। 2 নম্বর হলো যে আপনি বের হওয়ার আপনার খুব ইচ্ছা আছে, কিন্তু আপনার মেরুদণ্ড আছে কিনা, দ্যাট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন। আপনার মেরুদণ্ড আছে মোটামুটি, কিন্তু আপনার সাহস আছে কিনা, সাহস থাকতে হবে। এইরকম একটা চুক্তি থেকে যদি বের হতে হয়, সামগ্রিকভাবে আমেরিকা তার সমস্ত মেশিনারিজ নিয়ে চেষ্টা করবে আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য। অনেকগুলো ক্রাইসিস তৈরি করার চেষ্টা করবে। দে হ্যাভ ম্যানি এজেন্ট, ইভেন ইন দ্য মিলিটারি। সেনাবাহিনীর মধ্যেও কিন্তু তাদের দালাল আছে, জুডিশিয়ারিতে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে। তারা হাউ কাউ শুরু করে এই আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলবে। ওই সমস্ত জায়গা মোকাবেলা করার জন্য একজন উইনস্টন চার্চিলের মতো বা জেনারেল আইজেনহাওয়ারের মতো, ইভেন হ্যারি কে ট্রুম্যানের মতো পার্সোনালিটি লাগবে, স্টেটসম্যানশিপ লাগবে। সারা দুনিয়ার বিরুদ্ধে বাদশা ফয়সাল এক সময় দাঁড়িয়ে গেল। সৌদি আরবে অনেক বাদশা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওই আরব ইসরায়েল যুদ্ধের পরে সে যে আমেরিকার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা দিয়ে দিল,
আমেরিকাকে মোটামুটি তছনছ করে ছেড়ে দিয়েছিল সেই সময়। তো এখনও দেখেন সেই বাদশাহ ফয়সাল মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আরব বিশ্ব তাকে স্মরণ করে। একজন গামাল আবদেল নাসেরকে এখনও আরব বিশ্ব স্মরণ করে। কেন? তাকে বলা হয় এ যুগের কলিকালের ফেরাউন, এ যুগের ফেরাউন, মানে সম্মানের সাথে, মর্যাদার সাথে। তো এই কাজগুলো এখান থেকে বের হওয়া ইটস পানির মতো। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমাকে এই কাজ করার পরে আমেরিকা মেরে ফেলতে পারে, কিন্তু আমি শহীদে মৃত্যু হব, আমার ক্ষমতা চলে যেতে পারে, কিন্তু দেশের কাছে আমি বলতে পারবো যে আমেরিকার দাসত্ব থেকে আমি এই রাষ্ট্রকে অসংখ্য বাঁচিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এই ব্যক্তিত্ব থাকলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব হবে না। জনাব মাহবুব কামাল, বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক এবং পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে আসলে সাহসিকতা দিয়ে কি মোকাবেলা সম্ভব কিনা? বলছি রেণু ভাই, আপনি একটা নাম বললেন না, সেটা হলো ফিডেল ক্যাস্ট্রো। হ্যাঁ, মানে কিউবা থেকে ফ্লোরিডার আলো দেখা যায়, মানে এত কাছাকাছি। তো সেই নাকের ডগার উপরে আমেরিকার বিরুদ্ধে ফাইট করে সে মানে একদম আপ টু হিজ লাস্ট ব্রেথ সে তো ইয়ে করে গেছে, সে তো নতি স্বীকার করে নেই। তারপরে ধর আমাদের বঙ্গবন্ধু বলছিলেন যে আমার অবস্থা যদি চিলির আলেন্দের মতো হয়, চিলির আলেন্দেকে তো হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাইলেও আমি মানে আমি আমার ইয়ে থেকে সরবো না। ঠিকই উনি মারা গেলেন। এখন কথাটা হচ্ছে যে আমেরিকা তো ওগুলো করে, তাই না? এই যে ওই যে সেদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ঈগল পাখির মতো ধরে নিয়ে নরিয়াকে ধরে করে, নিয়েছে। কিন্তু সেটা না, কথাটা হচ্ছে গার্ড থাকতে হবে। হ্যাঁ, মানে রাষ্ট্রের স্বার্থে, জাতির স্বার্থে আমাকে ঝুঁকি নিতে হবে, সাহস নিয়ে দিতে হবে। যে চুক্তি, এই চুক্তির যে বাস্তবায়নের চেয়ে মরে যাওয়া ভালো, ঠিক আছে, মরে যাওয়া ভালো। মানে এই চুক্তি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আদালতে হাজির করা হয়, লক্ষ লোকের মিছিল নামে তারেক রহমান সাহেবের পক্ষে, বুঝছেন? আচ্ছা, এখন জাস্ট আদালতে নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ এখন মানুষ। দেখেন, এই যে বলি, এই চুক্তি বাতিল করার প্রভিশন চুক্তিতেই আছে। সেটা হচ্ছে 60 দিনের নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করা সব যায়। চুক্তিতেই তো থাকে। এখন এইটা আমি সেদিন টকশোতে বলছি, খলিলুর রহমান যেহেতু এই চুক্তি করছে, এই তার নিজের ময়লা তাকে পরিষ্কার করতে হবে, তাকে ইনিশিয়েট করতে হবে যে এই চুক্তিটা বাতিল প্রক্রিয়া, এবং তারেক রহমানের এটা সিগন্যাল থাকতে হবে যে হ্যাঁ, আপনি ক্যারি ফরওয়ার্ড, আপনি এই চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেন। হ্যাঁ, তা না হলে শুনেন, এমনিতেই যে ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, তার মধ্যে যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, দুইটা মিলে কি অবস্থা হবে বুঝেন? হ্যাঁ, এটা আগাতেই পারবে না, এটা উনি তো রুলই করতে পারবে না, শাসনই করতে পারবে না যে এই সেই অর্থনীতি দিয়ে। তো ফলে রুল করার স্বার্থে 5 বছরের টেনিউর যদি ফুলফিল করতে চান, আমি এই মানে কি বলে, আমি প্রাইম মিনিস্টারের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, 5 বছরের টেনিউর যদি ফুলফিল করতে চান, তাইলে এই চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করেন এবং অন্যান্য জিনিসগুলোকে অ্যাড্রেস করেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম বরকত। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।